নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা সৌজন্য সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কাল নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতাকর্মীর ঢল। দুর্নীতির নামে সরকার পুলিশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। সিলেটে ঢলের পর এবার উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা। সুনামগঞ্জের সড়ক থেকে নামছে পানি, বাড়ছে উত্তরের নদ নদীতে। কক্সবাজারে পাহাড় ধসে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু। ছাগলকাণ্ডের পর রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের বিপুল সম্পত্তির খোঁজ। অভাব নেই বাড়ি, গাড়ি, প্লটের। আছে একাধিক রিসর্ট, ফ্যাক্টরি, ব্যাংকে শত কোটি টাকা। এবং নতুন রূপে চট্টগ্রামের কালুরঘাট সেতু ওয়াকওয়ে চালু হলেও যান চলাচলের জন্য হয়নি উন্মুক্ত। ফেরি দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার। জুলাইয়ের শেষে খুলে দেওয়া হবে। জনপদের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে। স্থানীয় সময় বিকেলে তিনি দিল্লির মাটিতে পা রাখলে বিমানবন্দরেই লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয় তাকে। এ সময় ঐতিহাসিক সাংস্কৃতিক পরিবেশনায় ভারতে শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। নয়াদিল্লি থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। মাত্র ২৬ ঘন্টার সফরে প্রতিবেশী আমন্ত্রণে 15 দিনের কম সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছলেন দিল্লিতে। স্থানীয় সময় বিকেল 3:30টার দিকে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর খ্যাত পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি। বিমান থেকে নেমে ভারতের মাটিতে পা রাখতেই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। লাল গালিচার অভ্যর্থনা পর্বে ছিল ভারতের ঐতিহাসিক সাংস্কৃতিক পরিবেশনা। উপস্থিত শিল্পীদের আগমনী নৃত্যের পর তাদের সঙ্গে ফটো সেশন করেন প্রধানমন্ত্রী। এরপর সুসজ্জিত গাড়িবহরে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে। অতিথি সরকার প্রধানের জন্য তাজ প্যালেসকে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাজ প্যালেসে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। এছাড়া রাতেই এই হোটেলে ভারতের শিল্পপতিদের সংঘ সিআইআই এর সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। তিস্তাতে এখন যেটা বোঝা যাচ্ছে যে তাদের কনজারভেশন, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, এই 3টা বিষয়ে তাদের সাথে আমাদের একটা বেশ বড় একটা হতে যাচ্ছে। তাদেরও যথেষ্ট আগ্রহ রয়েছে, এখানে প্রচুর বিনিয়োগেরও ব্যাপার আছে। সুতরাং তিস্তার পানির যে প্রবাহ সেটা থাকবে বলেই এই প্রজেক্টগুলো নেওয়া যাবে বলে আমরা মনে করি। শনিবার মোদি হাসিনা শীর্ষ বৈঠকের পাশাপাশি দিনভর রাষ্ট্রীয় কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতাকর্মীর ঢল। সংগঠনটি প্রতিষ্ঠার 7.5 দশক পূর্ণ হচ্ছে 23 জুন। এ সময় নেতারা বলেন, বাংলাদেশের সব জাতীয় অর্জনের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, 1949 থেকে 2024, সুদীর্ঘ 7.5 দশকের সংগ্রামী পথ চলা। 23 জুন দলটির 75 বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এই আনন্দ শোভাযাত্রা। ৭১-এ যে ময়দানে বঙ্গবন্ধুর ডাকে মুক্তির যুদ্ধে উজ্জীবিত হয় বাঙালি, সেই সোহরাওয়ার্দী উদ্যান লাগোয়া রমনা থেকে শুক্রবার বিকেলে শুরু হয় আনন্দ র্যালি। লাল সবুজের আবহে এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। ১৭৫৭ সালের 23শে জুন বাংলার স্বাধীনতার শেষ অস্তমিত হয়েছিল। তার 200 বছর পরে 1949 সালের 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর জন্য আজকে অত্যন্ত আনন্দের দিন। তারা বলেন, বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। ইতিহাসের পড়তে পড়তে এই দলটির যে অবদান তা অবিস্মরণীয়। আমার সৌভাগ্য, আমি বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মদিন পেয়েছি। দেশের যতটুকু
আমরা আজকে ডেভেলপ দেখছি সেটা শুধু আওয়ামী লীগ দ্বারাই সম্ভব। র্যালি শুরুর আগে দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান নেতারা। বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাবে আওয়ামী লীগ ও বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাংলায় আজকে আর পাকিস্তানি বেতার দলে জন্ম হয় না। বিকেল 4:30টায় শোভাযাত্রাটির উদ্বোধন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি আন্দোলনের নামে নাশকতা করলে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আমাদেরকে দুর্নীতিবাদ বানাবো চক্রান্ত করছে কিছু কিছু মিডিয়া, আজকে সেই অপপ্রচারে নেমেছে। ব্যক্তি বিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। পরে আষাঢ়ের পরন্ত বিকেলকে সাক্ষী রেখে শাহবাগ ও সায়েন্স ল্যাব পেরিয়ে র্যালির গন্তব্য ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বর, যেখান থেকে উদিত হয় স্বাধীনতার সূর্য। আওয়ামী লীগের সামনে এমন এক সময়ে 7.5 দশক পূর্তি হাজির হয়েছে যখন গোটা বিশ্বের মতো বাংলাদেশও আছে অর্থনৈতিক চাপে, কিন্তু সমর্থকরা বলছেন বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণ ঘটানোর সামর্থ্য রাখে একমাত্র আওয়ামী লীগ সরকার। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে নামতে শুরু করেছে সিলেট অঞ্চলের পানি। পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। তবে এখনও পানিবন্দী বিভাগের প্রায় 10 লাখ মানুষ। তলিয়ে আছে অনেক দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান। 5 দিন ধরে বন্ধ রয়েছে পর্যটন কেন্দ্রগুলো। হিমাদ্রি শেখর ভদ্র এবং আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ এবং নওশাদ আহমেদ চৌধুরী। ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। তবে সিলেট নগরীর তালতলার অলিগলির অনেক এলাকায় এখনও হাঁটু পানি। ডুবে আছে বাসার নিচতলা ও দোকানপাট। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও অভিজাতে আবাসিক এলাকা শাহজালাল উপশহর থেকে পানি পুরোপুরি সরে যায়নি। আমাদের উপশহরের অধিকাংশ রোডই নিচতলা পানির নিচে। কমর পানি বাইঙ্গা হওয়ার লাগে কি করুন, আর পানি তো কমে না। শুক্রবার সকালে সুরমা নদী পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, বন্যার হাত থেকে রক্ষায় সিলেটের সুরমা কুশিয়ারা এবং সুনামগঞ্জের বৃষ্টি নদী খনন করা হবে। যে সমস্ত নদী এবং খালগুলোকে খনন করার দরকার সেটা করার জন্য আমি এখানকার প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছি। নতুন করে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের নদ নদীর পানি কমতে শুরু করেছে। সদর ও বিশ্বম্বরপুর উপজেলার ঘরবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। তবে নিম্নাঞ্চলের মানুষ এখনো দুর্ভোগে আছে। আমার ধান হচ্ছে ওই যে নিয়ে খাল খেত কাটতে পারছি না, কাটতে না চুষি এদিকে দেওয়া এদিকে যেন ছোঁয়া দেওয়া আছে, ফচ্চা গলে যেতেছে। রান্না করে পানি অনেক চুলামুলা তো নিচে গই বাঙ্গা তো খানি বলে তো আমরা কষ্ট। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরছেন বাসিন্দারা। ঘর মেরামত এখন নতুন চ্যালেঞ্জ। ঘর থেকে পানি নামলেও নৌকা ছাড়া চলাচলের উপায় নেই হাওর ও নদী তীরবর্তী বাসিন্দাদের। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরের অলিগলি এবং প্রায় সবকটি ইউনিয়ন তলিয়ে আছে। অন্যদিকে হবিগঞ্জে নদ নদীর পানি কমতে শুরু করায় অনেক বাড়িঘর থেকে নেমে গেছে পানি। ইকরামুল কবির, সময় সংবাদ। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানি বাড়ছে রংপুর অঞ্চলের অন্যান্য নদীতেও। এতে বন্যার শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। পানি বৃদ্ধির কারণে লালমনিরহাটে তিস্তা তীরবর্তী এলাকার সড়কগুলো ডুবে গেছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দী হয়েছেন সদর, হাতীবান্ধা, আদিতমারি উপজেলার 25টি গ্রামের অন্তত 2000 মানুষ। তিস্তার পানি রংপুরের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের বাসিন্দারা। ছাগলকাণ্ডে ছেলে ভাইরালের পর জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের একাধিক বাড়ি, গাড়ি, ফ্ল্যাট এবং প্লটের তথ্য বেরিয়ে আসছে। গাজীপুর, নরসিংদী এবং ময়মনসিংহে খোঁজ মিলেছে তার একাধিক রিসর্ট ও ফ্যাক্টরির। ব্যাংক অ্যাকাউন্টে আছে শত কোটি টাকার তথ্য। তার অবৈধ সম্পদের খোঁজে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা। আলোচনার কেন্দ্রে এখন 15 লাখ টাকার ছাগল এবং সেই ছাগল ক্রেতার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। ছাগলের হিসেব নিকেশ ছাপিয়ে এখন আলোচনায় চলছে মতিউর রহমানের সম্পদ নিয়ে। অভিযোগ রয়েছে সরকারি এই কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। এরই মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য জানতে মাঠে নেমেছে।
পুবাইলের খিলগাঁও মৌজায় ৫৫ বিঘা জমিতে মতিউর রহমানের আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে নরসিংদীর রায়পুরার মরজালে ১০০ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে লাকি পার্ক নামে আলিশান রিসোর্ট, যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক। অভিযোগ রয়েছে এই পার্ক তৈরি করতে গিয়ে জমি দখলের। ১-২০০ লোক লয়ে আসা এটা আবার জোর করে দখল করছে। পয়সা ওলার লোক আমরা তো আর সাথে কোলাইতে পারি না। ময়মনসিংহের ভালুকা থানার সিড স্টোর এলাকার পাশেই প্রায় ৩০০ বিঘা জমির উপর মতিউর রহমানের গ্লোবাল জুতা ফ্যাক্টরি। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ৭ তলায় বাসার ২য় তলায় বসবাস করেন মতিউর রহমান। অভিযোগ রয়েছে এই এলাকায় মতিউর রহমান, তার স্ত্রী, পরিবারের সদস্য ও বিভিন্ন আত্মীয় স্বজন নামে রয়েছে একাধিক প্লট। গাজীপুর সদর, রাজধানীর খিলগাঁও, সাভার থানার বিলামালিয়া মৌজায় তার জমির খোঁজ মিলেছে। মতিউর পরিবারের সদস্যদের রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, যেগুলোর দাম কোটি টাকার উপর। এর বাইরেও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তার শত কোটি টাকার তথ্য এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এসব বিষয় নিয়ে কথা বলতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে চলাচলের জন্য প্রথমবারের মতো করা ওয়াকওয়ে চালু হয়েছে, কিন্তু সংস্কার কাজ চলার 10 মাসেও সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। পাখির চোখে কর্ণফুলী নদীর উপর নির্মিত শতবর্ষী পুরাতন কালুরঘাট সেতুর নতুন রূপ। প্রথমবারের মতো সেতুর দক্ষিণ পাশ দিয়ে নির্মিত ওয়াকওয়ের কাজও শেষ হয়েছে। ইতিমধ্যে কর্ণফুলী নদীর উভয় পারের মানুষ চলাচল শুরু করেছে। এখন সেতুর উপর ট্রেন এবং যানবাহন চলাচলের সময় পাশের ওয়াকওয়ে দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন পথচারীরা। সেই সাথে শেষের দিকে ব্রিজের উপরের কার্পেটিং এর কাজ। বুয়েট প্রকৌশলীদের পরামর্শে প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে কালুরঘাট সেতু। যে সময় আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগছে, সেই সময় 5 মিনিটে হয়ে যাচ্ছে। আগের থেকে দুর্গম থেকে এখন বর্তমানে মোটামুটি ভালো লাগতেছে। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরুর আগে বড় মাথা ব্যথার কারণ ছিল শতবর্ষী জরাজীর্ণ কালুরঘাট সেতু। গত ৫ নভেম্বর কক্সবাজারের পথে ট্রেন চলাচল শুরু হয়। দফায় দফায় ঘোষণা দেওয়ার পরও 10 মাস পেরিয়ে গেলেও এখনো সেতুটিতে যান চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি। ফেরি দিয়ে চলাচল করতে হচ্ছে। সেতু দিয়ে গাড়ি চলাচল শুরু না হওয়ায় ক্ষুব্ধ বোয়ালখালীবাসী। ফেরি দিয়ে আসা যাওয়া করা এটা একটা কষ্ট, সকালে চাকরিতে যাওয়া অনেক লেট হয়ে যায়। এই কালুরঘাট ব্রিজটা যেন তাড়াতাড়ি খুলে দেওয়া হয়। একটা লেয়ার কার্পেটিং হয়ে গেছে, অত 100 ফিট মতন বাকি আছে, কোনো সেকেন্ড লেয়ার এখন শুরু করে তারা। জুলাই এন্ডে এই যানবাহনের জন্য খুলে দেওয়া যাবে। 1930 সালে ব্রিটিশ আমলে নির্মিত হয় কালুরঘাট রেল সেতু। চট্টগ্রামের কালুরঘাট সেতু থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় ঈদে দক্ষিণাঞ্চলে যাওয়া মানুষ এখন ফিরছে কর্মস্থলে। বরিশাল নদী বন্দরে উপচে পড়া ভিড় যাত্রীদের। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। নতুল্লাবাদ বাস টার্মিনাল এবং দিনভর সেখানে ভিড় ছিল। এই মুহূর্তে আমি এসেছি বরিশাল নদী বন্দরে। সন্ধ্যা থেকেই এখানে উপচে পড়া ভিড় রয়েছে। আমি সরাসরি সেই ছবিটাই দেখাচ্ছি আপনাকে। মানুষের যে উপচে পড়া ভিড় রয়েছে, এই ভিড় দুপুরের পরপর থেকে আজকে 13টি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। এখন বাজে রাত 8:30, মূলত 9টা থেকেই এই লঞ্চগুলো এক এক করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সাধারণত প্রতিদিন এখানে 3 থেকে 4টি লঞ্চ এখন ঢাকা বরিশাল নৌপথে আসা যাওয়া করে, কিন্তু এখন ঈদের বিশেষ সার্ভিস চলছে, সেই জন্যই আজকে 13টি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। প্রত্যেকটি লঞ্চই উপচে পড়া ভিড় রয়েছে, যাত্রীদের পদচারণায় মুখর গোটা এই অঙ্গন। কোনো কেবিন খালি নেই, এমনকি লঞ্চের সামনে যে ডেক রয়েছে বা বারান্দা করিডোর রয়েছে, সে সমস্ত জায়গাতেও যাত্রীরা চাদর বিছিয়ে সেখানে অবস্থান নিয়েছে। এর মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মুহূর্তে এই লঞ্চঘাট এলাকায় অবস্থান নিয়ে তারা তদারকি করছেন যাতে কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন না করতে পারে, এবং তারা বলছে কেউ যদি অতিরিক্ত যাত্রী বহন করে সেই ক্ষেত্রে সেই সমস্ত লঞ্চ মালিকদেরকে আইনের আওতায় আনবে। এর আগে আমরা বরিশাল নতুল্লা বাস টার্মিনাল ছিলাম, সেখানেও দেখেছি দিনভর মানুষ গন্তব্যে যাচ্ছে, ঢাকা, রাজধানী ঢাকায় যাচ্ছে। বিশেষ করে আপনি জানেন আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, আগামীকালকেও সাপ্তাহিক ছুটির দিন রয়েছে সরকারি অফিসগুলো। সেই জায়গা থেকে ব্যবসায়ী পরিবহন প্রতিষ্ঠানগুলো বলছে যে আজকে যেমনি ভিড় রয়েছে এই ভিড়টা আগামীকালকেও থাকবে। আগামীকালকে থেকে অনেক গার্মেন্টস খুলে যাবে, পরশুদিনকে থেকে সরকারি অফিসগুলো খুলে যাবে। সেই ক্ষেত্রে যাত্রী চাপ আজকে এবং আগামীকালকে অনেক বেশি থাকবে। বরিশাল নদীবন্দর থেকে কর্মমুখী মানুষের সবশেষ এতটুকুই আমার কাছে খবর। দেখছেন জনপদের সময়।
সাগর তীরে হাজারো পর্যটক। ঈদের পর সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। লোকে লোকারণ্য সাগর তীর জুড়ে চলছে আনন্দ উৎসব। বালিয়াড়িতেও উপচে পড়া ভিড়। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় সৈকতের প্রতিটি পয়েন্টে টাঙানো হয়েছে লাল পতাকা, করা হচ্ছে মাইকিং। সতর্ক অবস্থানে রয়েছেন লাইফগার্ড কর্মীরা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা, সৌজন্য সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কাল নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতাকর্মীর ঢল। দুর্নীতির নামে সরকার পুলিশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। এবং সিলেটে ঢলের পর এবার উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা। সুনামগঞ্জের সড়ক থেকে নামছে পানি, বাড়ছে উত্তরের নদ নদীতে। কক্সবাজারে পাহাড় ধসে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু। এই ছিল জনপদের সময়। রাতের সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। এবার আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।